দর্শক, এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে বেশি আলোচনা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। আপনাকে স্বাগত পেপসি বিজনেস স্যার। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে তরুণ উদ্যোক্তা নিয়ে কথা বলবো। একটু জানতে চাই কি অবস্থা তাদের এই মুহূর্তে, তরুণ উদ্যোক্তাদের তারা তাদের প্রেক্ষাপট নিয়ে একটু জানতে চাইবো। সেই সাথে আমরা জানি সামনে নির্বাচন, তো নির্বাচনে বড় দুটি দলের কাছে আসলে কি প্রত্যাশা আপনাদের থাকবে, ইশতেহারটা কেমন প্রত্যাশা করছেন আপনারা? আসলে তরুণ উদ্যোক্তাদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে একটা জিনিস প্রথমে আসে যে আসলে বর্তমান যে সময়টা আসতেছে, আমরা দেখতেছি রিসেন্টলি একটা ট্রেন্ড তৈরি হয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে তারা স্টুডেন্ট থেকে বাইরে আসার পরে তারা কিন্তু সবাই জবের জন্য যাওয়ার যে একটা মেন্টালিটি, এটার মধ্যে একটা চেঞ্জ আসছে। অনেকে চাচ্ছে যে না, আমি উদ্যোক্তা হব। এটা একটা ফ্যাসিনেশন, এটা ইটস গুড। মানে পড়াশোনা করতে করতে এই চিন্তাটা মাথায় চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো একটা বিষয় যে না, আমি প্রথমে আমাকে বিসিএস এর দিকে যাইতে হবে, গভর্নমেন্ট জবে যাইতে হবে, বা যে কোনো একটা ভালো জবের দিকে যাইতে হবে, এই টার্গেট থেকে তারা অন্তত মেন্টালি তারা বাইরে সরে আসে আগে থেকে। তখন কি হয়, তারা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে কোথায় যাইতে পারি। হ্যাঁ, নতুন নতুন পণ্যের দিকে যাওয়ার একটা প্রবণতা, এই বিষয়টা আসলে একটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। এখন বিষয়টা হলো যে আসলে এই সাইনটা তো পজিটিভ, কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, সেটা কতটা কি অবস্থায়, এখানে আসলে আমি মনে করি যে এখনো বাংলাদেশের যে উদ্যোক্তা হওয়ার যে পথটা, এটা খুব বেশি মসৃণ না। হ্যাঁ, অনেক অনেক কঠিন, এবং এই জায়গাটা যেভাবে আমরা চাই, মনে করি যে বাংলাদেশে এখন মনে করেন 4 কোটি মতন ইয়াং জেনারেশন বেকার। আমরা বলি তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্ষেত্রে আমরা খুবই ভালো অবস্থানে আছি, কাজে লাগাতে হবে, বাট আমাদের বেকারত্বের পরিমাণটা অনেক বেশি। তো তারা একটা ফ্রাস্ট্রেশনে থাকে, যার জন্য অনেক সময় দেখেন যে কোটা আন্দোলনের নামে আন্দোলন হয়। সেটাই, কারণ গভর্নমেন্ট জবটাই তো আসলে সমস্যার সমাধান না, আসলে কত পার্সেন্ট দিতে পারতেছে। হ্যাঁ, তো সেখানে উদ্যোক্তা তৈরি হওয়ার দরকার ছিল অবশ্যই। এখন যেখানে আগ্রহ আছে, তাহলে হতে পারতেছে না কেন, প্রশ্নটা হলো এই জায়গায়। এখন আসলে হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল যে বিষয়গুলো আমরা এতদিন ধরে আমরা যে প্র্যাকটিস করতেছি বা দেখতেছি, সেখানে আমাদের আমলাতান্ত্রিক জটিলতাটা কেন যেন কখনোই ভালো একটা পর্যায়ে পৌঁছাচ্ছে না। এই জায়গাটা সমাধান করার দরকার। এখানে চিন্তা করার বিষয় আছে যে কেন এই সমস্যার সমাধান হচ্ছে না। তো এই আপনি বলতেছেন যে সামনে নির্বাচন, তো এখন দেখেন এটা কিন্তু ঠিক, রাজনৈতিক দলের অনেক আগে আমরা দেখতাম যে সবসময় হরতাল মিছিল, হ্যাঁ, মানে এরকম জ্বালাও পোড়াও একটা বিষয় ছিল, কিন্তু এটা কিন্তু একটা লম্বা সময় একটা ভালো দিক যে আমরা কিন্তু এটা দেখি না এখন। হ্যাঁ, আমরা যত যা কিছু বলি আমরা ওই যে মুখের মধ্যেই, কথার মধ্যে দিয়ে সে মধ্যে থাকতেছি। তো এখানে কিন্তু আশাবাদী হওয়ার মতন একটা অনেক বিষয় আসতেছে। আপনি জানেন যে বাংলাদেশে রাজনীতিতে আসলে বড় 2টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং তারা 2টো বড় রাজনৈতিক জোটও এই মুহূর্তে। তো তারা আগামী নির্বাচনে আসতেছে, সবাই আশাবাদী নির্বাচনটা সুস্থ হবে এবং সুন্দরভাবে হবে এবং সবাই ভোট দিতে পারবে। তো এই আশাটা আমিও করি ব্যক্তিগতভাবে, কারণ এটার সাথে আসলে বাংলাদেশের সমস্ত অর্থনীতি জড়িত, সমস্ত ব্যবসা বাণিজ্য জড়িত। তো সেখানে আসলে উনারা যে আসতেছেন, তো উনারা আসার আগে এই যে আমাদের যে নতুন যে ভোটার, আসলে 1.5 কোটির মতন একটা ইয়াং জেনারেশন যে নতুন ভোটার, যারা উদ্যোক্তা হতে যায়, যারা তাদের কর্মসংস্থান খুঁজতেছে, তাদের জন্য তাদের ইশতেহারটা কি, তারা কি চাচ্ছেন, যে হ্যাঁ আমি এই ভোটটাকে আমার দিকে যে নিব, এটা নিয়ে তাদেরকে কিন্তু খুব গভীরভাবে চিন্তা করতে হবে। এবং এই চিন্তা করার সময় কিন্তু মাত্র আর 4-5 দিন আছে। আপনি জানেন যে খুব অল্প সময় তাদেরকে ডিক্লেয়ার করতে হবে, এবং এই ডিক্লারেশনটা যে যত সুন্দরভাবে দিতে পারবে, আসলে এই ভোটটা কিন্তু তার দিকে যাওয়ার সম্ভাবনা। তা আমি আশা করবো যে ওনারা আসলে উদ্যোক্তা বান্ধব কোনো একটা ইশতেহার দিবেন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যেটা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে রাস্তাটা যে এত মসৃণ না, পৃথিবীর অন্যান্য কান্ট্রি কিন্তু এমন না। উদ্যোক্তা হওয়ার রাস্তা অনেক সহজ, গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক হেল্প থাকে, আমরা তাদের জটিলতা কম থাকে। হ্যাঁ, অনেস্ট অফ সার্ভিস বলতে যেটা আমরা বুঝাই, এগুলো অনেক বেশি সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে ওনারা আসলে আমাদেরকে কি কি ধরনের, আমাদের ফাইন্যান্সের কিন্তু অনেক বড় সমস্যা এসএমই খাতে, সহজে তারা কিন্তু ফাইন্যান্স পাচ্ছে না। হ্যাঁ, এটা তো মানে সার্বিকভাবে, মানে আমি আসলে একটা মাত্র পয়েন্টের উপর বলতেছি না, আমি বলতেছি যে একজন উদ্যোক্তা তার শুরু থেকে একদম শেষ পর্যন্ত তার যে তৈরি হওয়ার পথটা, এবং সে যে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে তার জন্য সহজীকরণ করতে হবে। আর সেই সহজীকরণের জায়গাটা নির্বাচনী ইশতেহার আসার দরকার। আচ্ছা আচ্ছা, আমরা সেটা প্রত্যাশা করছি। তো চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, এগুলো যদি আমরা একটু ব্রিফলি একটু জানতে চাই, আসলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন তারা হচ্ছে একজন উদ্যোক্তা। আমি আপনাকে আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি রিসেন্টলি গত 1 সপ্তাহ আগে আমি চায়না থেকে আসলাম। ওখানে প্রায় 10-12 দিনের মতন আমার একটা বিজনেস ট্যুর ছিল। তো বিজনেস ট্যুরে গেছি, আমি আমার ফ্যাক্টরি নিয়ে কাজ করছি, মেশিনারিজ নিয়ে কাজ করছি, কিন্তু সেখানে আমি কিছু জানার চেষ্টা করছি যে
আসলে এখানে পলিসিটা কি। আমি একটা জিনিস দেখলাম যে ওখানে যদি কোনো ব্যক্তি নতুন একটা কোনো পণ্য বা একটা ইন্ডাস্ট্রি করতে চায় বা একটা ব্যবসা করতে চায়, পলিসিটা হলো সে তাকে আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, আচ্ছা, এবং সে ঘোষণা করতে হয় যে এই যে কোম্পানিটা আমি ব্যাংক অ্যাকাউন্ট করলাম কোম্পানির নামে, এই ব্যবসাটা কি এবং তার পুঁজি কি পরিমাণ দরকার। আচ্ছা, তখন সেটা আবেদন করে ওই ব্যবসাটা করার জন্য। গভর্নমেন্ট এটাকে দেখার পরে আবেদনটা যখন অ্যাপ্রুভাল হয়ে যায়, বেসিক্যালি এই ব্যাংকের মধ্যে প্রতিনিধি থাকে তার এই ব্যবসাটাকে সম্পূর্ণ এস্টাবলিশ করে দেওয়ার আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যতগুলো ডকুমেন্ট তার প্রয়োজন হয় এগুলো গভর্নমেন্টের সাথে ব্যাংক আলোচনা করে কথাবার্তা বলে সবকিছু রেডি করে দেয়, তার ফাইন্যান্স রেডি করে দেয়, তার ফ্যাক্টরি রেডি করে দেয়, তার ওই বিজনেসটা রেডি করে দেয়। এই উদ্যোক্তার বেসিক্যালি কাজ খুব বেশি না, কারণ এই উদ্যোগটা কি ব্যাংক যখন বুঝে যায় যে উদ্যোগটা ভালো, আচ্ছা। তখন তার বিজনেস রানিং হয়ে যায়। কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হলো যে আমরা আসলে একজন তাতে উদ্যোক্তা, করে কিন্তু ঋণ খেলাপিও হচ্ছে না, ব্যাংকেরও ভালো হচ্ছে, হ্যাঁ, উদ্যোক্তারও ভালো, দেশের ভালো হচ্ছে। এবং সে তখন শুধু তার কনসালটেশন থাকে ওই ডকুমেন্টেশনের দিকে না, কিন্তু একদম তার কনসেন্ট্রেশন থাকে তার বিজনেসটার দিকে, তার বিজনেসটা সে কত ভালো করতে পারবে, তার সেলসের জায়গাটা ঠিক করে ফেলে, একদম। সে তার সব সেটআপটাকে, মানে আমাদের এখানে যেমন কাগজপত্র তৈরি করতে করতে আমার 6 মাস পার হয়ে যাচ্ছে, তার কিন্তু ওই দিকে তার 1 মিনিট টাইম লাগতেছে না। একদম তার মানে ব্রেনটা one-stop service এর কথা যেটা বলছিলেন। তার ব্রেনটা কিন্তু টোটালি না, এটা অন স্টপ সার্ভিস না, এটা হলো হোম সার্ভিস। হোম সার্ভিস, আচ্ছা, আচ্ছা, তাকে কিন্তু ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, ঘরে বসে দেওয়া হচ্ছে। তো তখন তো উদ্যোক্তা তৈরি হচ্ছে সেখানে। এই জন্য দেখেন না পুরো ওয়ার্ল্ড ইকোনমিতে চাইনিজদের অবস্থানটা কোথায়। আমি সেখানে দেখি নতুন নতুন ইয়াং ছেলেবেলা তারা ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, তো এই আসলে পলিসিগুলো আমরা তো আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু তারাও কিন্তু প্রচুর বাইরের দিকে যাচ্ছেন, এমন না যে তারা যাচ্ছে না, তারা কিন্তু জানতেছেন, তারাও কিন্তু ব্যবসায়ী। আমাদের পার্লামেন্টের তো ব্যবসায়ীর সংখ্যাই বেশি, একদম। তো এগুলো তারাও জানেন। তো আমার কথা হলো যে সেই জিনিসটা তারা যে জানেন, তার ব্যবসার ক্ষেত্রে উনি ইমপ্লিমেন্টেশন করতেছেন, উনি কিন্তু এই সমস্যাগুলো ফেস করতেছেন, উনারাই কিন্তু পারেন এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে। একদম এরকম একটা সার্ভিস আমাদের চালু হওয়ার দরকার, তাহলে এই বেকারত্ব থাকবে না। দেশের অর্থনীতির অবস্থা বাংলাদেশ এমনি তো অনেক গ্রোথ ভালো, পুরো ওয়ার্ল্ডের কাছে একটা এখন একটা মডেল হয়ে গেছে, তাই না? জিডিপি গ্রোথ এটা টানা 3-4 বছর দেখছি। হ্যাঁ, এটা অবশ্য সরকারি খাতে বেশি, বেসরকারি খাতে এখনো অনেকটা কম, বিনিয়োগটা বেশ খানিকটা হ্যাঁ। স্থবির। তো সেই জায়গাটাতে কিন্তু একটা ব্যাপক অবদান রাখার সুযোগ আছে গভর্নমেন্টের, যেই আসুক না কেন ক্ষমতায়। আমরা সেটা প্রত্যাশা করবো। উদ্যোক্তা নিয়ে আরো কথা বলে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম কেপিসি ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান কাজী সাজিদুর রহমানের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। আমরা উদ্যোক্তা হতে নানা সমস্যার কথা শুনছিলাম, তো আমি একটু জানতে চাই যারা সফল উদ্যোক্তা তাদেরকেও কিন্তু বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে, সেই সমস্যাগুলো জানবো। বিশেষ করে পণ্যের বহুমুখীকরণেও কিন্তু তাদের কিছু সমস্যা ফেস করতে হচ্ছে, তো সেই বিষয়গুলো একটু জানবো। হ্যাঁ, এখন অনেকে তো উদ্যোগ করে সফল হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা তাদের যুদ্ধটা শুরুর থেকে, সেটা তো একটা পর্যায়ে সহজ হয়ে যাওয়ার কথা ছিল, আরো সহজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আসলে হচ্ছে না। কারণ হলো আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে যারা কাজ করতেছেন, এক তো হলো যে এই বিষয়গুলো বেশি দেখা যাচ্ছে নতুন পণ্য যখন আপনি আনতেছেন, হ্যাঁ, আপনার বিজনেস এরিনাতে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলতেছেন যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, একদম। হ্যাঁ, কারণ তা নাহলে একটা পণ্যের উপর নির্ভরশীলতা অর্থনীতি এটা খুব ডেঞ্জারাস সেই দেশের জন্য, বিপজ্জনক। এখন আপনি নতুন পণ্য আনলেন, নতুন একটা টেকনোলজি আনলেন, কিন্তু সেটার সেইভাবে এটার জন্য এটার হেল্পিং সাইডে দেখা যাচ্ছে তেমন ধরনের কোনো নীতিমালা নাই। আচ্ছা, ঠিক আছে, নাই, ভালো কথা, না থাকারই কথা যেহেতু নতুন, কিন্তু যখন আসতেছে তখন সেটা নিয়ে গভর্নমেন্টের যাদের এইগুলো নিয়ে কাজ করার দরকার তাদের কিন্তু ইমিডিয়েটলি কিছু স্টেপ নেওয়ার দরকার ছিল। একদম। কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্টেপ তো নেয়ই না, বরং তাদের কাছে গেলেও তারা এটাকে লেন্দি প্রসেসে ফেলায় রাখে এবং বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে। তখন হয় কি, এই যে একটা সম্ভাবনার জায়গা তৈরি হলো, হ্যাঁ, নতুন একটা পণ্য আসার ক্ষেত্রে সেই সম্ভাবনার জায়গাটা শুরুতেই কিন্তু সে ধাক্কা খায়, অথবা সে ক্ষুদ্র থেকে হয়তো মাঝারি শিল্পে রূপান্তর হলো, কিন্তু সে বৃহৎ শিল্প হতে পারে না। সেটাই, তখন তার সামনে এত বেশি বাধা বিপত্তি চলে আসে। কিন্তু দেখেন, এই নতুন পণ্য ডাইভার্সিফিকেশনটা করলে কি হতো, ইকোনমির যে ভারসাম্যহীনতা এটা তখন ভারসাম্যপূর্ণ হতো, একদম। এবং এক্সপোর্টের একটা মার্কেট, নতুন বাজার তৈরি হতো। আমি তখন শুধুমাত্র আরএমজি বা আমি লেদার গুডস বা এই ধরনের যে আমাদের 2-4টা আইটেমের মধ্যে আমাদের যে একটা আটকায় থাকা, এটা থেকে আমরা বেরোয় আসতে পারতাম। তো এখানে আসলে আমরা খুব প্রতিবন্ধকতা ফেস করি। আপনি জানেন যে আমরা কেপিসি ইন্ডাস্ট্রি, আমরা কাগজের কাপ তৈরি করি, এটা একটি 100% পরিবেশ বান্ধব পণ্য এবং স্বাস্থ্যসম্মত। পুরো ওয়ার্ল্ড ওয়াইড এইটা পরিবেশ বান্ধব হওয়ার কারণে এটার অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে সেই প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট, যেমন কাঁচামাল আমদানিতে 0% ডিউটি,
এমনকি রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা। কিন্তু বাংলাদেশে এটা নতুন পণ্য হিসেবে আনছি অলরেডি আমাদের 5-7 বছর হয়ে গেছে, কিন্তু স্টিল নাও আমরা কিন্তু কোনো ধরনের এই যে সমস্যাগুলোর থেকে বাইরে হতে পারি নাই, সেগুলো এখন ওইভাবে রয়ে গেছে। এমন না যে তাদের নলেজে দেওয়া হয় না, দেওয়া হয়েছে, কিন্তু জিনিসটা মানে আসলে কাজ হয় না। তো এখানে তো আমরা তখন হার মেনে যাই। তো আসলে ধৈর্য, আমি আপনি জানেন যে আমি উদ্যোক্তা উন্নয়ন রূপরেখা নিয়ে একটা বই লিখছি, হ্যাঁ, উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অবদান রাখবে বইটা, আশা করি। সেখানে আমি প্রথম পয়েন্ট রাখছি ধৈর্য, বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সে ধৈর্য তো ধরতেছি, ধৈর্য ধরতে ধরতে তো 6 বছর পার করে ফেললাম। তো এখন বিষয়টা হলো যে আসলে এখন আমার মনে হয় যে আমরা অনেক ধৈর্য ধরছি, তো ওনাদের জায়গা থেকে একটু আগায় আসার দরকার। কারণ যদি না আগায় আসে তাহলে আজকে পেপার ক্রাইম ইন্ডাস্ট্রি হওয়ার পরে অলরেডি আমার কাছে খবর আছে যে 8টা-10টা ইন্ডাস্ট্রি অনেকেই করছে নতুন নতুন, এই যে তারা দেখছে, অনুপ্রাণিত হয়েছে, তার মধ্যে 4-5টা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা তো খুবই ব্যাড একটা বিষয়। তাহলে তো আপনার ওই প্রযুক্তিটা আসলো ঠিকই, কিন্তু সেটাকে আপনি অঙ্কুরে ধ্বংস করে দিলেন। তা আমি মনে করি যে শুধু একটা সেক্টর নিয়ে আমি এক্সাম্পল দিলাম, এরকম নতুন নতুন পণ্য আসতেই পারে। আমি চায়নাতে গিয়ে নতুন প্রযুক্তি দেখলাম, পলিথিনের বিকল্প ব্যাগ, সেটা হলো কাগজের তৈরি, কিন্তু এটা দিয়ে আপনি কাঁচা বাজারও নিতে পারবেন, এটা আপনি মাছের বাজার থেকেও আপনি আনতে পারবেন। তো এটা তো পরিবেশের সহায়ক, তাই না? তো এখন এই প্রযুক্তি যে আনবে, তা আনতে গেলে তাকে তো কস্টিং মিনিমাইজেশন করে মার্কেটে দিতে হবে। সে দিতে গেলে তার কি কি বাধা আছে, সেগুলো তো সে আগের থেকে করে না নিতে পারে, তো সেও এরকম শুরুতেই ধ্বংস হয়ে যাবে। তো এরকম আর কি, মানে আপনাকে প্রত্যেকটা বিষয় যখন আসবে, গভর্নমেন্টের উচিত তার একটা সেল তৈরি করা, সেই সেল ওই নতুন পণ্য নিয়ে সে ওই এন্টারপ্রেনারের সাথে বা ওই গ্রুপটার সাথে কাজ করবে, কাজ করে সমস্যাগুলো সমাধান করে ফেলবে। ইপিবি অনেক ভালো ভালো কাজ করে, কিরকম, তারা আমাদেরকে ভালো ভালো এন্টারপ্রেনারদেরকে কিন্তু বিদেশে পাঠায় বিভিন্ন ফেয়ারে, কিন্তু বিদেশে পাঠাচ্ছেন ফেয়ারে, কিন্তু আমি তো সেই ফেয়ারে গিয়ে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবো না যদি নাকি আমার পণ্যের মূল্য বহির্বিশ্বের মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। তাহলে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য তো আমার ব্যাকগ্রাউন্ডে সেই কাজটা করে আসার দরকার। শুধু তো ফেয়ারে অ্যাটেন্ড করাটাই মূল উদ্দেশ্য না, ফেয়ার অ্যাটেন্ড করার উদ্দেশ্য হলো আমার এখানে প্রোডাক্ট সেল হবে, সেল হতে গেলে আমার প্রোডাক্টের প্রাইস ঠিক আসতে হবে, সেটার ক্ষেত্রে আমার পিছনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হইতে হবে। একদম। তো এইগুলো আর কি, মানে অনেক ভাস্টলি যদি কাজ করা যেত সেইভাবে ওপেনলি, তাইলে জিনিসটা হয়তো আমার সমাধান হতো। তাই এবং আমাদের দেশের অনেক সম্ভাবনা, হ্যাঁ অনেক সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে ইয়াং জেনারেশন কাজে লাগাতে পারতো, আশা করি। সেটা প্রত্যাশা করছি। আমরা জানি যে তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি এসএমইতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি একটি বইও লিখেছেন। তো একটু জানতে চাই আসলে, মানে তরুণ উদ্যোক্তা হওয়ার জন্য আসলে কি করতে হবে, কি করা উচিত, আসলে ব্রিফলি জানতে চাই। আসলে উদ্যোক্তা আসলে সবাই হতে পারে না, এটার জন্য তার মধ্যে কিছু কোয়ালিটি থাকা দরকারও আছে। প্রথম তো হলো যে তার চিন্তা ভাবনার যে লেভেলটা, সেটা আসলে উদ্যোক্তা হওয়ার সাথে পারফেক্ট কিনা। আচ্ছা, মানে আপনার সামনে অনেক অনেক বাধা আসবে, বিপদ আসবে, ঝামেলা আসবে, বিপদ, নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনাকে ওই মুহূর্তে। এইটা হলো উদ্যোক্তার মূল যোগ্যতা, যে আমি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা। শুরুতেই তো এটা আসে যে আমি যে ব্যবসা করতে যাব, আমার পণ্যটা কি হবে, পণ্যটা আমার মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, মানুষের কাছে চাহিদা আছে কিনা। তো এটা তো প্রথম আমার সিলেকশনটা। তারপরে মনে করেন প্রতিটা ক্ষেত্রে আপনার কোম্পানির নামকরণ থেকে শুরু করে আপনার বিজনেস স্টাইলটা কি হতে পারে, এবং আপনার মার্কেটিং স্টাইলটা কি হতে পারে, আপনি কতটা ডিজিটালাইজেশন করতেছেন আপনার বিপণনটা। তো এখন আপনি যদি পুরনো সেই সিস্টেমের মধ্যে থেকে যান, তাহলে মানে এখানে মার্কেটিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ব্যবসা তো মূল হলো সেলস। আচ্ছা, আপনার সেলস না থাকলে আপনি অফিস যত সুন্দর করে সাজান না কেন, এই অফিসে একসময় মরিচা লাগবেই। তো এটা আসলে আর কিভাবে ভালোভাবে করা যায়? এখন মনে করেন যে আমাদের এখন যে ট্রেন্ডটা আসতেছে, হ্যাঁ আপনার এই যে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা, এছাড়া আরো নতুন নতুন অনেক ধরনের আপনাকে আইডিয়া ক্রিয়েট করতে হবে, যেটা হয়তো ডিজিটাল মার্কেটিং না, কিন্তু আপনি হয়তো কোথাও দেখাচ্ছেন বা কোথাও দিচ্ছেন, কিন্তু সেটা মানুষ দেখে আনন্দ পাচ্ছে যে না, এটা তো আসলে নতুন একটা বিষয়, সে আগ্রহ পাচ্ছে, সেখান থেকে কিছু জানার চেষ্টা করতেছে। এরকম শুধু আমি অ্যাডভার্টাইজ করে দিলাম একটা গানের মাধ্যমে, এটা না, মানে মানুষকে তার জ্ঞান অর্জন করার একটা সাবজেক্ট দিয়ে দেন না, তাইলে তো ওই প্রোডাক্টটা মানুষ চিনে যাচ্ছে। এরকম কিছু নতুন আইডিয়ার মাধ্যমে মানুষ আগাইতে পারে, তখন দেখা যায় যে আসলে খুব অল্পতে মানুষের কাছে চাহিদা চলে আসে। এবং এখন তো ডিজিটাল মার্কেটিং মনে করেন ছোট্ট ছোট্ট, আমি দেখছি ছোট ছোট ফেসবুকে ছোট ছোট ভিডিও, ব্যাপক ভিউয়ার্স, হয়তো সেটার মধ্যে একটা আনকমন কিছু সে পাচ্ছে, এমন গুরুত্বপূর্ণ কিছু না, বাট তার আনন্দ পাওয়ার জায়গাতে সে কিছু একটা পাচ্ছে। তখন এইগুলো পলিসিগুলো বিজনেস ব্রেন দিয়ে আনা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেশি যে জিনিসটা আমি আবারও বলতেছি, ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আর একটা প্রবলেম হলো বাংলাদেশে নতুন নতুন ব্যবসার ক্ষেত্রে আমাদের না ম্যান পাওয়ার, যেটা স্কিল ম্যান পাওয়ার একটা বড় অভাব আছে, হ্যাঁ দক্ষ জনশক্তির অভাব আছে। এর জন্য আমাদের
লেখাপড়ার যে সিস্টেমটা এডুকেশনের, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের ব্যাপক একটা পরিবর্তন আনা দরকার। আমাদের স্কিল লেবার তৈরি করার মতন যে আমাদের যে এডুকেশন যে সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমরা দেখতেছি, সেই প্রসেসটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা দরকার। জাস্ট গতানুগতিক বিবিএ করলাম, আমি অনার্স শেষ করে ফেললাম, আমার সার্টিফিকেট হয়ে গেল, এটা ঠিক হচ্ছে না। তাহলে হচ্ছে কি, বেকারত্ব বাড়তেছে। কারণ হলো সবাই বিবিএ, সবাই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, সবাই, তার তো স্পেশাল কোনো কোয়ালিটি নাই, সে তো একটা বিষয়ের উপরে স্পেশালাইজ না, একদম, তখন সে তো জবটা পাচ্ছে না। আমাদের বাংলাদেশে দেখেন প্রচুর ফরেনার যারা জব করতেছে, তো এখানে একটা ব্যাপক নজর দেওয়া দরকার আছে। অবশ্যই। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা তো চেঞ্জ আনতে হবে। 30 সেকেন্ড একটু কেপিসি একটু জানতে চাচ্ছি কি অবস্থা সেই সেক্টরে। আপনি জানেন 2012 সাল থেকে খুব ছোট্ট আকারে শুরু, এটা মাত্র 10 লাখ টাকা পুঁজি দিয়ে শুরু। সেখান থেকে 2016 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তারপরে 18তে পরিবেশ অধিদপ্তর থেকে অ্যাওয়ার্ড পাওয়া। এখন আমরা তো রূপগঞ্জে আমাদের 16,000 স্কয়ার ফিট যে ফ্যাক্টরিটা আমরা শুরু করছিলাম, ওইটা অলরেডি 8,000 কমপ্লিট হয়ে গেছে স্কয়ার ফিট, এবং সেখানে অলরেডি ফুল প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে লাস্ট 3 মান্থস বিফোর। এটা খুবই ভালো একটা সংবাদ যে আমরা এটা শুরু করতে পারছি। এখন আমরা যেটা করতেছি, আমরা আমাদের লোকাল যে সেলসটা আমাদের ছিল, এটা তো আছেই, এটা আর একটু বাড়ানোর চেষ্টা করতেছি, এবং আমরা ফ্র্যাঞ্চাইজি আউটলেট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি সারা বাংলাদেশ ব্যাপী, যাতে সবার কাছে এটা পৌঁছায় যায় এবং সবাই পায়। আর একটা প্রোগ্রাম আমরা নিচ্ছি, আমরা ইউরোপে এবং আমেরিকাতে এবং মিডল ইস্টে এটা একটা বিশাল বাজার আছে, সেই বাজারটা ধরার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করছি। আজকেও আপনার এখানে যাওয়ার পরে আমার ইউরোপিয়ান নেদারল্যান্ডের একটা টিমের সাথে এটা নিয়ে মিটিং আছে। আচ্ছা, অনেক শুভকামনা থাকলো, সময় একদমই নেই। তরুণ উদ্যোক্তাদের জন্য শুভকামনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে কথা বলছিলেন কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। দর্শক, এবার নিচ্ছি আরো একটি বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো বিজনেসে আরো আয়োজনে, আমাদের সঙ্গে থাকুন।